কেন তুমি চেক রিপাবলিকে পিএইচডি করতে গেলে? জিআরই বা টোয়েফেল কোনো স্কোপ? ওয়ার্ল্ড ক্লাস এরকম ইউনিভার্সিটিসের যেগুলো ফেসিলিটি আছে, তো এখানেও ভালো সায়েন্সই হয়। খুব 2 সপ্তাহ পুরো সব কাজ বন্ধ, ফেলিওর তো একখানা চিরসাথী হয়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিত, একটা ট্যানজিবল অ্যাপ্লিকেশন, কোমর অবধি বরফ। নিজে কত দূর অবধি করবো এইরকম কোনো চাপ থাকে না, কোনো ইন্সপিরেশন কি কাজ করেছিল? যেটা এখন আস্তে আস্তে একটু হারিয়ে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাসারিক ইউনিভার্সিটির সামনে। ক্যামেরার পিছনে স্নেহা আর আমি শুভ্র, আর আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আগের ব্লগে আপনারা তো শুভার স্টুডেন্ট লাইফের কথা শুনলেনই। স্নেহার সাথে আড্ডাটা বেশ ভালো জমেছিল। এই আই বাটন প্রেস করে সেই ব্লগটা দেখতে পারেন। আজকে আমরা শেয়ার করব আরেকটা অন্য জার্নির কথা, শুভার একাডেমিক লাইফ নিয়ে। শুভা তো প্রায় পিএইচডি শেষ করতে চললো, তাই চলুন হবু ডাক্তারের সাথে আড্ডা মেরে আসি। তাহলে চলুন শুভার অফিস যাই। আরে সুব্রত, আরে কি খবর? এই তো চলছে। চলো বসো। এটাই হচ্ছে শুভার অফিস। আজকের আড্ডা তাহলে শুরু করি। সুব্রত, কফি। আরে সাবাস, কফি ছাড়া কি আড্ডা হয়? আড্ডা দেওয়া যাক। আজকের আড্ডাটা যেহেতু শুভার একাডেমিক জার্নি নিয়ে, ওর পিএইচডি টপিকটা নিয়ে একটু জেনে নিই। তুই সবাইকে একটু বল তো টপিকটা নিয়ে। আমি অর্গানিক কেমিস্ট্রিতে রিসার্চ করছি। স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা ন্যানো ড্রাগ কেরিয়ার সিনথেসিস করি। সহজ ভাষায় হচ্ছে হলো আমরা এরকম কিছু কেরিয়ার বানাই অনেক কিছু দিয়ে, অর্গানিক মলিকুল, মেটাল দিয়ে। যেমন ধরো এখানে একখানা আছে, তো এরকম ফাঁকা মলিকুল থাকে যার ভেতরে আমরা ড্রাগটাকে ঢুকিয়ে দিই, যার কারণে তার এফেক্টিভনেসটা অনেক বেড়ে যায়, সাইড এফেক্ট কমে যায়। তো এটাই মেন টার্গেট। তাহলে বেসিক সায়েন্স আর তার একটা ট্যানজিবল অ্যাপ্লিকেশন তুই দেখতে পাবি ভবিষ্যতে, সেটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, আসলে এখন অর্গানিক কেমিস্ট্রি আগেকার যেরকম ছিল সেখান থেকে ধীরে ধীরে অর্গানিক কেমিস্ট্রি, বায়োলজি সব একসাথে জুড়ে একখানা হেলথ কেয়ারের দিকেও ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেস করেছে। আচ্ছা, তোর ব্যাকগ্রাউন্ডটা বোধহয় কেমিস্ট্রির, না? হুম। তুই কি ভেবেছিলি যে এই টপিকেই রিসার্চ করবি, না এটা বাই লাক বা সুযোগের জন্য হয়ে গেল? তাই সত্যি কথা বলতে রিসার্চের কথা তো যখন আমরা শুরুর দিকে লেখাপড়া করছি কি ওই ভাবিনি যে কত দূর অবধি করবো। এবার চলতে চলতে ভালো লেগে যাওয়া, কারণ ছোটোবেলার থেকে একটু কিউরিসিটি, তো সেইখান থেকেই চলতে চলতে কেমিস্ট্রিটা ভালো লেগে যাওয়া, তার সঙ্গে বায়োলজিরও কিছু টপিক ভালো লাগতো, এবং আস্তে আস্তে সেই দিকে এগিয়ে দেখলাম যে না, পিএইচডিটা করি, ইচ্ছা আছে, তো সেই অনুযায়ী করলাম। আগের থেকে প্রি ডিসাইডেড কিছু ছিল না যে এরকমভাবেই পড়বো বা করবো। কোনো ইন্সপিরেশন কি কাজ করেছিল কেমিস্ট্রির দিকে আসার জন্য? ইন্সপিরেশন বলতে গেলে আমার এমনি জেনারেল সায়েন্স ভালো লাগে, তো কেমিস্ট্রিতে দেখলাম যে ফান্ডামেন্টাল লেভেলে কিন্তু কেমিস্ট্রিটা যদি বোঝা যেতে পারে তাহলে কিন্তু সব কিছুই পরবর্তীকালে অ্যাপ্লিকেশনটা অনেক সহজ হয়ে যায়। আর এখন আমরা যে কাজটা করি ফান্ডামেন্টালের থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড আমরা কাজ বেশি করি, তাই সেই দিক থেকে আমার কেমিস্ট্রির দিকে একটু আগ্রহ ছিল। সেখান থেকেই তারপরে যখন দেখলাম যে আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি দিয়ে তো প্রথমে কিছু ড্রাগ সিনথেসিস করা, অ্যান্টিবায়োটিক সিনথেসিস করা, এগুলো তো আছেই। তারপরে দেখলাম এখন আবার নতুন দিনে যেরকম অ্যাপ্রোচ আসছে সেগুলো অনেকটা ইন্টারডিসিপ্লিনারি, মানে দুটো আলাদা আলাদা ব্রাঞ্চ আবার একসাথে জুড়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী খুব ভালো লেগেছিল টপিকটার, এর জন্যই এই পিএইচডিটা করতে আগ্রহ পেয়ে যাওয়া। পিএইচডি বলতে তো আমরা বুঝি যদি কেউ বাইরে করতে চায়, হয়তো ইউএস বা ইউরোপ, হলে ইউকে বা জার্মানি। তোকে কি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে কেন তুমি চেক রিপাবলিকে পিএইচডি করতে গেলে? আমাদের করতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, কারণ চেক রিপাবলিক নামটা খুব প্রচলিত বা খুব অভ্যস্ত নয় আমাদের ভারতের লোকজন। তো আমার তো প্রথম কথা হচ্ছে বাইরে পিএইচডি করার কোনো ইচ্ছা ছিল না। আমার কাছে যেরকম যে ইউজিসি এক্সাম দিই সেখান থেকে দেশেই পিএইচডি করব। তো আমার যে মাস্টার সুপারভাইজার ছিল, তো তিনি আমাকে যখন এখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো তখন আমাকে জানালো যে টপিকটা একবার দেখো যদি তোমার ভালো লাগে। তো তখন প্রথমত আমি টপিকটাই দেখেছিলাম, যে ইন্টারডিসিপ্লিনারি যে ব্যাপারটা বললাম, তো সেইটা দেখে আমার ভালো লাগলো যে একটু নতুন কিছু জিনিস হচ্ছে। তো সেটা আমার ইচ্ছার সঙ্গে একটু ম্যাচ খেয়ে গেল, তাই সেই হিসাবে সেই সূত্রে আমার চেক রিপাবলিকে চলে আসা বলতে পারো। তো আমার কাছে বা এমনি সাধারণভাবে বলতে গেলে পিএইচডি যদি কেউ করতে চায় তাহলে তার প্রথমত হচ্ছে হলো কাজটাকে দেখা উচিত, দেশ তো আসবে তারপরে। হ্যাঁ, আমারও ছোটবেলা থেকে ইনফেকশন বায়োলজি বা প্যারাসাইটোলজির প্রচুর গল্প শুনতাম বাবার কাছে, কিন্তু বাবা ডাক্তার। আর ভবিষ্যতে সেই বিষয় নিয়ে আমার গবেষণা করার ইচ্ছা ছিল, এবং সেটা ম্যাচও হয়ে গেল। এখানে আমি যে ল্যাবে কাজ করতে এসেছিলাম সেটা পৃথিবীর, আমাদের সাবজেক্টে সেটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট। তাই সেই কারণে আমার চেক রিপাবলিকে আসা। কিন্তু আরেকটা জিনিস দেখো, চেকে এসে এটা জানতে পারলাম যে আমরা যে ছোটোবেলায় সবাই জীবনবিজ্ঞানে মটরশুঁটির যে পরীক্ষাটা পড়েছিলাম,
যে মেন্ডেল, যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, সেই মেন্ডেল কিন্তু এই বর্ণ শহরেরই, এবং তারই পরীক্ষাটা কিন্তু মটরশুঁটির যে জেনেটিক্সের মাধ্যমে যে আমাদের ইনফরমেশনগুলো যাচ্ছে, এটা কিন্তু উনি এখান থেকেই করেছিলেন। এটা বাদ দিয়েও পরে জানতে পারলাম যে আমরা যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি সেটাও কিন্তু চেক রিপাবলিকেরই আবিষ্কার। এটা আমরা শুধু জানতাম না এই ব্যাপারটা। তো এখানেও ভালো সায়েন্সই হয় খুব। ঠিক। আর এই যে আমরা কফিতে সুগার কিউব খাচ্ছি, সেটাও এই দেশের তৈরি। তোর সাবজেক্ট বিষয়টা তো বুঝলাম এবং খুব ভালো ম্যাচ হয়ে গেল, কিন্তু বিজ্ঞান ছাড়া আর কোনো কি প্রি রিকুইজিট ছিল যে এই এই ধর তোর জিআরই বা টোয়েফেল কোনো স্কোর এখানে দরকার হয় পিএইচডির জন্য? চেক রিপাবলিকে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই আলাদা করে একখানা ল্যাঙ্গুয়েজ টেস্ট, তো এগুলো সবসময় ইংরাজির ওপর। তো জিআরইটা যেরকম সাধারণত আমেরিকার জন্য লাগে, আর টয়ফেল বা আইএলস লাগে হচ্ছে হলো ইউকে বেস্ট যে কান্ট্রিগুলো আছে সেখানেই প্রধানত লাগে। তাছাড়া তো বাকি আমাদের ভারতবর্ষের মতো এরাও নেটিভ স্পিকার নয় ইংলিশে, তাই এখানে ওই রিকোয়ারমেন্টটা নেই। কিন্তু হ্যাঁ, কতটা কমিউনিকেশন স্কিল আছে সেটা যখন ইন্টারভিউ হয় সেটা ইংরাজিতেই হয়, এবং সেখান থেকে তারা দেখে নিয়েই ঠিক করে যে তাকে নেবো কি নেবো না। তাই এক্সাম বা স্কোর প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ একখানা কমিউনিকেশন স্কিল থাকার প্রয়োজন, যেটা আমার মনে হয় ভারতবর্ষে আমরা ইংরাজি ভাষাটা খুব ভালো মতোই জানি, কারণ আমাদের ছোটবেলার থেকে এই জিনিসটা শেখানো হয়। ঠিক। আর ইংরেজি বলতে মনে পড়লো, আমাদের সময় পিএইচডিতে একটা একাডেমিক ইংলিশের কোর্স করতে হতো, আর সেই পরীক্ষাটা পাশ করতে হতো, সেটা একটা পিএইচডি কারিকুলামের মধ্যে ছিল। আর এই একটা জিনিস খুব ভালো এখানে, যেমন আমিও নিজে বাংলা মিডিয়ামেই পড়ে বড় হয়েছি ক্লাস 12 অবধি, তারপর আমাদের যেমন ব্যাচেলার্স থেকে ইংলিশ চলে আসে। একটা নিজের মাতৃভাষাতে কিন্তু প্রাথমিক শিক্ষাটা খুব প্রয়োজন, যেটা এখানে খুব জোর দেওয়া হয়। ইংরাজি বললেই আমরা কিন্তু অনেক বড় কিছু ভেবে ফেলি যে ইংরাজিতে শিখছে, কিন্তু মাতৃভাষাতে যে কোনো জিনিস খুব সহজে শিখে নেওয়া যায়, তারপর যে কোনো ভাষায় কিন্তু আয়ত্ত করে নেওয়া যায়। সেই জিনিসটা এখানে এসে আরো ভালোভাবে বুঝলাম, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যেটা এখন আস্তে আস্তে একটু হারিয়ে যাচ্ছে, কারণ এখন সবাই ইংলিশ মিডিয়ামের দিকে একখানা প্রবণতা এসছে। এখানে ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি করতে গেলে ভাষাটা বা ইংরাজি জানাটা এদের নাগরিকের কাছে কোনো প্রবলেম নয়। আমি যদি নিজে চেক ভাষাটা জানতে পারতাম তাহলে চেক ভাষাতেই আমি পিএইচডি করতে পারতাম, তাই এদের এখানে সেই অপশনটাও খোলা আছে। এখানে সুপারভাইজার বা বসেদের সঙ্গে সম্পর্ক বন্ধুর মতোই হয়। যেমন আমার একাডেমিক ইংরেজির যে টিচার, তার সাথে আমরা ক্রিকেট খেলেছি, প্রচুর পার্টি করেছি। তোরও কি এক্সপিরিয়েন্স এরকমই এখানে? যথেষ্ট ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স আমি বলবো, কারণ আমার প্রথম ইন্টারভিউর পর থেকেই বলে দিয়েছিল যে ফার্স্ট নাম নিয়ে এদেরকে ডাকতে। আর এখানে ব্যাচেলার্স, মাস্টার স্টুডেন্টরাও জেনারেলি ফার্স্ট নাম ধরেই ডাকে, তাই সেই ডিফারেন্সটা প্রথমে ফিল হয় না। কাজের ক্ষেত্রে সিরিয়াস ডিসকাশন হচ্ছে, কিন্তু তারপর আফটার ওয়ার্ক এখানে অনেক রকম একসাথে যে অ্যাক্টিভিটি হচ্ছে বা গল্প হচ্ছে, সেগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি। সেখানে এটা বোঝা সম্ভব নয় যে সে আমার সুপারভাইজার আর আমি একটা স্টুডেন্ট, সেটা একই লেভেলে কোথাও দুজনে গিয়ে দাঁড়িয়ে গল্পটা হয়, তাতে দুজনের তরফ থেকে একটু কমফোর্টেবল ব্যাপারটা চলে আসে, কাজেও সেটা একটু সুবিধা করে আমি বলবো। তাহলে এবার আমরা একটু পিছনের দিকে যাই। ধর তোর ইন্টারভিউ হয়ে গেল পিএইচডির, তুই সিলেক্টেড হয়ে গেলি, তারপর ভিসা প্রসেসটা দেশে কি কমপ্লিকেটেড? প্রথমবার করছিলাম আমি পার্সোনালি সব কিছু, তো আমার অভিজ্ঞতা অনুযায়ী বলবো শুরুর দিকে তো একটু অনেক কিছু নতুন জিনিস দেখছি, তাই একটু তো কমপ্লিকেটেড মনেই হয়, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছিল যে জিনিসগুলো লাগে, সেটা হচ্ছিল এই পিসিসি লাগলো বা আমার সার্টিফিকেটগুলো লাগলো আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেইটা দিয়ে সব কিছুই হয়ে যাচ্ছে। তো ফর্ম ফিল আপগুলো খুব বড় ব্যাপার না, শুধু ইনফরমেশনগুলো কালেক্ট করতে একটু প্রথম যেহেতু করছি তাই একটু সময় লেগেছিল। সেম যে ফ্লাইট বুক করা বা কি করে ভিসার প্রসেসটা হয়, সেই জিনিসগুলো একবার জানতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছিল অ্যাপোস্টাইল প্রসেস। আমরা যেহেতু ইন্ডিয়াতে খুব অ্যাটেস্টেড করা জানি যে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কোনো একখানা গেজেটেড অফিসারের কাছ থেকে, কিন্তু এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার চলে এলো। অ্যাপোস্টাইল এই প্রসেসটার নাম, যেটা ওয়েক কনভেনশন বলে একটা কনভেনশনে সাইন করেছিল অনেক কটা দেশ মিলে। তাই ওইখানে যখন অ্যাপোস্টাইল করা হয় তার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একখানা স্টিকার লাগানো হয় আমাদের বিদেশ মন্ত্রক থেকে, এবং সেই স্টিকারটা লাগিয়ে তখন এই দেশ ওই সার্টিফিকেটটাকে রেকগনাইজ করবে এবং সেটাকে মানবে। আর সেটা তারপরে চেক ট্রান্সলেশনও করতে হয়। হ্যাঁ ঠিক বলেছো, চেক ট্রান্সলেটটা করে নিতে হবে, যেহেতু এখানকার ভাষাটা চেক, তাই ডকুমেন্টগুলো সব কিছুতেই চেক ট্রান্সলেট করে দিতে হবে এদেরকে। বেশ, তাহলে ভিসা পেয়ে গেলি, প্লেন ধরে চলে এলি চেক রিপাবলিক। প্রথম দিন ল্যাবে গিয়ে কেমন লাগলো? প্রথম দিন যখন প্রথম ল্যাবে ঢুকলাম, তখন যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে, ল্যাব তো সব জায়গাতেই কম বেশি সমান, সেটা তো মাস্টার্স প্রজেক্ট করার সময় অভ্যস্ত ছিলাম। প্রথম দিন এরা যেটা শেখালো সেটা হচ্ছে হলো সেফটি, কোথায় ফায়ার এক্সটিংগুইশার আছে, কোথা দিয়ে বেরোতে হবে, কি কি নিয়ম,
তারপর ডকুমেন্ট দিল, বললো পড়ে দেখো। এইগুলোর পেছনে কিন্তু এরা 1-2 দিন সময় দিল, কোনো হুটোতারা নেই। তখন আমি ভাবছিলাম যে কাজ করতে হবে, নাহলে কি মনে করবে, কিন্তু এদের তরফ থেকে এইরকম কোনো চাপ থাকে না। কারণ প্রথমে শুরুতে এসে তারা চায় তুমি এখানে একটু সেটেল হও, শহরটা একটু ঘুরে দেখো, আরামসে কাজটা বোঝো, একটু সময় নাও, তারপর কাজ শুরু করা যাবে। হ্যাঁ, আমারও এক্সপিরিয়েন্সটা, আমি যেহেতু 2010-এ এসেছিলাম জানুয়ারি মাসে, আসার পরই কোমর অবধি বরফ, তো আমার আত্মারাম কাঁচা ছাড়া হয়ে গেছিল প্রায়। এই দিক থেকেও মনে পড়লো যে সেফটি যে ভীষণ ইম্পর্ট্যান্ট। সুপারভাইজার আমার জ্যাকেটটা চেক করে বলেছিল তোমার, হ্যাঁ তুমি এখানে বাঁচতে পারবে এই জ্যাকেটে, নইলেও আমাকে জ্যাকেট দিচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক জিনিস বলেছো। কারণ আমি যখন প্রথম এসেছিলাম, এরা আমাদের যে ল্যাব কোট, গ্লাভস, সেফটি গগলস, এরা আমি আসার পর কিন্তু নতুন আলাদা করে পারচেস করে হ্যাঁ। নিজের সাইজ অনুযায়ী দেখে এনে দেবে। তাই সব গিয়ার্স যা যা প্রয়োজন সেগুলোও কিন্তু ওরা প্রোভাইড করে দেবে, এবং এইগুলোর ক্ষেত্রে এরা কিন্তু খুব কম্প্রোমাইজ একদমই করে না। হ্যাঁ ঠিক। আর সেফটির দিক থেকে দেখতে গেলেও ওরা চায় না যে তুই একা ল্যাবে কাজ করিস বা সময়ের বাইরে কাজ করিস ল্যাবে, সেটা একটা বড় দিক। নিশ্চয়ই, এখানে একটা সময় তো খুব স্ট্রিক্ট জিনিস। কারণ যখন রিয়াকশন বসানো হচ্ছে 9টা থেকে 5টা একটা আইডিয়াল টাইম, তার বাইরে যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে সেটা আলাদা করে পারমিশন নিতে হবে। আর যদি সেটা না থাকে এবং ল্যাবে কোনো ইনসিডেন্ট হয়, তাহলে কিন্তু সেটা ইন্স্যুরেন্সও কভার ঠিক করবে না। ঠিক। ইন্স্যুরেন্স থেকে মনে পড়লো একটা হেলথ রিলেটেড ব্যাপার। তুই তো 2019-এ এসেছিলি। হ্যাঁ, 2019-এ এসেছিলাম। কোভিড এর সময়টা এলো, তারপর 6 মাস পর পরই কোভিড শুরু হয়ে গেল। সেই কোভিডের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর। তো প্রথমেই যখন কোভিড চলে এলো তখন তো হ্যাঁ একখানা লোকে ইনিশিয়ালি ভয় পেয়ে গেছিলো যে এরপর কি হবে। তাই প্রথম 2 সপ্তাহ পুরো সব কাজ বন্ধ, কেউ আসতে পারবে না, সবাই বাড়িতে বসে গেলাম। তো তারপরে যেহেতু আমরা ল্যাবে ডিরেক্ট সিনথেসিস করি, শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই পারমিশনটা দেওয়া হলো যে আমরা ইউনিভার্সিটিতে আসতে পারবো, কিন্তু মাস্ক পরে থাকতে হবে। এবং আমি যদি 9টা থেকে 5টার মধ্যে ফার্স্ট হাফে কেউ কাজ করবে, যাতে 3 জনের বেশি আমাদের ল্যাবের যেরকম সাইজ আছে সেই অনুযায়ী ওরা কিন্তু ঠিক করে দিল। তো সেই অনুযায়ী আসছিলাম, যাচ্ছিলাম, রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা, কেউই বাইরে একদমই ছিল না, ইভেন কারফিউ চলছিল। আর কাজ একটু স্লো হয়ে গেছিলো, তবে যেহেতু আসা যাওয়াটা আমাদের ছিল, এই যেহেতু ল্যাবে কাজ করছি ডিরেক্ট, তাই খুব একটা তফাৎ বুঝতে পারিনি আর কি তখন আমরা। ঠিক ঠিক ঠিক। তোর কাজ নিয়ে তো খানিকটা কথা হলো, চ তোর ল্যাবটা একটু দেখা। চলো। চ। তো এই হলো আমার ল্যাব, আসো। তাহলে এই হলো আমার রান্নাঘর। এখানে রান্নার জিনিসের শুধু মশলাপাতি একটু আলাদা, সেগুলো একটু কেমিক্যাল, ওই মিশিয়ে কখনো গরম করতে হয়, কখনো একটু মশলা বাটা হয়, কখনো নাড়ানো হয়, দিয়ে কিছু একটা তৈরি হয়। এই হলো এখানকার হিসাব। তো 2টো রান্নাঘর, এক রান্নাঘর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে এসে রান্না শিখলাম, আর এইটা আরেকটা রান্নাঘর, এটা প্রফেশনাল রান্নাঘর, ওটা আমার ব্যক্তিগত জীবনের রান্নাঘর। এই সাইটেক বা মাসারিক ইউনিভার্সিটির কোর ফ্যাসিলিটিগুলো তো টপ নচ হয়। তুই দেশের সাথে কিভাবে কম্পেয়ার করবি এটা, এখানের কোর ফ্যাসিলিটিগুলো? এখানকার যদি ফেসিলিটি দেখতে হয়, এটা এক্সেলেন্ট ক্যাটাগরির ফেসিলিটি, স্পেশালি যখন আমাদের এই মাসারিক ইউনিভার্সিটির, কারণ এখানে ওয়ার্ল্ড ক্লাস যেগুলো বড় বড় টপ 10 যেরকম ইউনিভার্সিটিসের যেগুলো ফেসিলিটি আছে, সেরকম এখানেও ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি, যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপি, NMR, যেগুলোর থেকে MRIও আসে, আমরা যে MRI মেশিনের সঙ্গে অভ্যস্ত, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে একদম টপ ক্লাসের। ইনফ্রাস্ট্রাকচার খুবই সুন্দর, এখানে খুব মডার্ন, নতুন তৈরি করা বিল্ডিং। তো আমরা যেরকম অক্সফোর্ড বা কেমব্রিজের কথা ভাবি, সেগুলো কিন্তু খুব পুরনো বিল্ডিং, সেই তুলনায় মাসারিক ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু অনেক নতুন তৈরি করা। তাই এখানকার একবার কাজ করে অভ্যাস হয়ে গেলে ভাবি মাঝে মধ্যে যে অন্য পুরনো জায়গায় বা সেটআপে গেলে কেমন লাগবে জিনিসগুলো আর কি। এই যে একাডেমিক লাইফের কথা বলছি, এখানে তোর কাজের ফ্রিডম কতটা? এখানে কাজের ফ্রিডম ভালোই, কারণ এখানে ইন জেনারেল কেউ কিন্তু ওরকম নাক গলিয়ে দেখতে আসবে না যে তুমি কখন কাজটা করছো বা আজকে করেছো কি করোনি। সেটা কিন্তু নিজের মতো করে ডেডলাইন সেট করে নাও, নিজের ইচ্ছাতে করলে, তারপরে একটা সময় পর ডিসকাশন হয়, যে কোনো কিছু প্রয়োজন হলো, জানতে গেলাম, তখন ওপেন ডিসকাশন হবে। কিন্তু এরকম স্ট্রিক্ট মনিটরিং কিন্তু এখানে কেউ করবে না, এবং নিজেকেই সেই জিনিসগুলোর রেসপন্সিবিলিটিটা বুঝতে হবে। আর ট্রেনিংটা এমন ভাবে হয় যে সেই রিসার্চার ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারাটাও তৈরি করতে সেটা সাহায্য করে, যেটা ভবিষ্যতে নিজের ল্যাব যদি কেউ তৈরি করতে চায়
তাহলে ভীষণভাবে সেটা হেল্প করে। অবশ্যই, কারণ এখানে যখন ব্যাচেলর মাস্টার স্টুডেন্টরাও রিসার্চ করে তাদেরকে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কিন্তু ট্রেনিং দেওয়া হয়, যেটা আমাদের মাস্টার্স যখন করতাম আমরা কিন্তু স্যাম্পল সাবমিট করে দিতাম এবং মেজারমেন্ট করে আমরা ডেটাটা পেয়ে যেতাম। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টকে করে অপারেট করতে হয়, প্রত্যেকটা ধরে শেখানো হবে, তারপর থেকে তুমি নিজের থেকেই সব কিছু করতে পারবে। তাই এই জিনিসটা এখানে খুব ভালো, ইন্ডিভিজুয়াল হিসাবে এখানে ডেভেলপমেন্ট বা তৈরি করা আছে গ্রুপ লিড করার জন্য খুব ভালো। হ্যাঁ, যেহেতু ট্রেনিং এর কথা বললি, তাহলে আমি যদি একটু পরীক্ষার দিকে যাই, এখানে এক্সাম সিস্টেমটা কেমন একটু বলতো সবাইকে। এক্সাম সিস্টেমটা কিন্তু অনেকটা আলাদা, কারণ এখানে যখন আমাদের যেমন পিএইচডি করার জন্য 4টে কোর্স করতে হয়, তারপর একটা ফাইনাল এক্সাম আরেকবার ইভ্যালুয়েট করা হয়। তো আমাদের ইন্ডিয়াতে যেমন প্রোগ্রেস সেমিনার হয়, সেরকম এখানে 4টে কোর্স নেওয়ার পরে তুমি এলিজিবল হবে এবং আরেকটা প্রেজেন্টেশন দিতে হবে, এইভাবে ইভ্যালুয়েট করা হয়। তো যখন এই কোর্স ওয়ার্ক নিলাম এখানে এসে এক্সাম দিতে গেলাম কোর্সের পরে, সেখানে কিন্তু এক্সামের 3টে অ্যাটেম্প্ট, রিটেন এক্সাম। এবার একবারই পাস করে গেলে ভালো, নাহলে সেকেন্ড অ্যাটেম্পটও দেওয়া যাবে। তো একবার রিটেন এক্সাম পাস করার পর কিন্তু আবার ওরাল এক্সামিনেশন, তারপরে ফাইনাল গ্রেডটা দেওয়া হবে এবং দেখে তুমি কতটা বেসিক প্রিন্সিপালগুলো বুঝতে পেরেছো। এখানে কিন্তু মুখস্থ কনসেপ্টটা অনেকটা কম, বেসিকটা না বুঝলে তুমি মুখস্থ করে রিটেন এক্সাম ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু 1 to 1 যখন ওরাল এক্সাম হবে তখন কিন্তু ওরা ফান্ডামেন্টালটাকে ভালো করে দেখে নেবে। এই জিনিসটা এখানে প্রবলেম। আর এই 3টে অ্যাটেম্প্ট, বিশেষ করে যে একটা এক্সাম দেওয়ার জন্য আমি 3বার অ্যাটেম্প্ট পাবো, 3টে আলাদা প্রশ্ন হবে, এটা কিন্তু খুব ভালো অ্যাপ্রোচ আমার মতে। হ্যাঁ, সেদিক থেকে বলতে গেলে কোর্স ওয়ার্কের একটা পরীক্ষা আমি ফেল করেছি জীবনে প্রথমবার, সেটা আমরা সবাই করেছি অনেকেই। আর আমি তো স্টেট এক্সামে ফেল করেছি। হ্যাঁ, এই ফেল করাটা কিন্তু কেউ খারাপ চোখে দেখে দেয় না, সেটা শেখারই একটা পার্ট। এখানে কোয়ান্টিটেটিভ নলেজের থেকে কোয়ালিটেটিভ নলেজটা অনেক বেশি প্রাধান্য পায়। তাহলে তোর পিএইচডি নিয়ে কথা হলো, পিএইচডি লাইফের প্রেশারটা কেমন, আর সেটা কিভাবে হ্যান্ডেল করা উচিত তোর মনে হয়? এটা একটা ভালো জিনিস জিজ্ঞাসা করেছো, কারণ পিএইচডি বা যে কোনো রিসার্চ যখন করতে আসছি তখন তো সেই বাঁধা ধরা লেখাপড়ার মধ্যে আর থাকছে না। তাই রিসার্চ যখনই করছো তখনই ফেলিওর তো একখানা চিরসাথী হয়েই যায়। তার মাঝে একখানা সেটাকে হ্যান্ডেল করার জন্য ছোটো ছোটো ব্রেক আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা জিনিসের পেছনে বারবার পড়ে থাকার থেকে ছোটো ছোটো ব্রেক নিয়ে নিলে সেটা কনসিস্টেন্ট হওয়া যায় আরও ভালোভাবে। আর তার জন্য পিএইচডির সাথেই যে ফেসিলিটিগুলো আসে সেটা হচ্ছে আমরা কনফারেন্সে যেতে পারি নতুন নতুন দেশে, অন্যান্য জায়গাতে। এখানে আবার এরাসমাস বলেও একটা জিনিস হয়, যেখানে একখানা অন্য দেশে তুমি ইন্টার্নশিপ করতে যাবে এবং সেগুলো ফুললি স্পন্সার্ড। তো এরাই পে করবে ফ্রম অ্যাকোমোডেশন টু এভরিথিং, অন্য একটা দেশে দেখলে ঘুরে চলে এলে। আর এটা বাদ দিয়েও এই যে বিল্ডিংগুলো এখানে যে কোনো জায়গাতেই, শুধু অ্যাকাডেমিয়ার রিসার্চেও নয়, এমনি কর্পোরেট সেক্টরেও সেই বিল্ডিংগুলোতে অনেক রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জন্য অনেক জায়গা থাকে, যে কারণে সেটাকে বাড়ির মতো মনে হয়। তো এরকম কিছু জায়গা এখানেও আছে, চলো সেগুলো একটু দেখে আসি। চল, আরেকটা বোধহয় কফিরও দরকার পড়েছে, হয়ে যাক। এইখানে একটা কফি মেশিন, আরও আরেকটা কিচেন আছে 3rd ফ্লোরে, সেটা আরেকটু বড়, ওখানে জেনারেলি বসে লাঞ্চ করা হয়। চলুন ওটাও দেখাবো আপনাদেরকে। নাজরাবি নাজরাবি। এইটা হলো আমাদের 3rd ফ্লোরের কিচেন, যেখানে আমরা লাঞ্চ করি। আর এই দেখুন এখানে আরও একটা কফি মেশিন আছে, এখানে পুরো আসল এসপ্রেসো বানানো যায়। তাই যে রান্না করে বসে আছি, তাহলে কি তোরা এখানে খাবার খাস না ক্যান্টিনেও যাস? কিছু লোক এখানে নিয়ে আসে, জিনিসগুলো রেখে খায়। আবার এই যে সামনে ক্যাম্পাস স্কোয়ার বলে একটা জায়গা আছে, যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওখানে খাওয়ার অনেক জায়গা আছে, সাবওয়ে থেকে শুরু করে অনেক কিছু অপশন, কেএফসি সবই আছে। আবার একাডেমিক মেনজাও ছিল, কারণ মাঝখানে কোভিড যখন এলো তারপর যে বন্ধ হয়ে গেল, এই একাডেমিক মেনজাটা আর খোলেনি। ওখানেই আমার প্রথম এক্সপিরিয়েন্স গিয়ে আলু সেদ্ধ লাঞ্চে খাওয়ার, সেটা আমি আগের ভিডিওতে গল্প করছিলাম স্নেহাদির সাথে। তো তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম? তোমাদের সময় তো একাডেমিক মেনজা তো অনেক পপুলার বেশি ছিল। মেনজার আমাদের দুপুরে ওটা একটা মিটিং পয়েন্ট ছিল, আমরা পুরো দল বেঁধে ল্যাব থেকে বা ওই ফ্লোর থেকে সবাই একসাথে যেতাম খেতে, 1 ঘন্টা সময় কাটাতাম একসাথে, গল্প গুজব, আড্ডা, খাবার। আর আরেকজন বন্ধু ছিল আমাদের ল্যাবমেট,
সে খাবার পরে হস্টেলে গিয়ে 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিত। ভাত ঘুম না দিলে কি সে বাঙালি হলো? এই ভাত ঘুমের ব্যাপারটা কিন্তু এখানে একদম আনকমন নয়। স্পেন, ইটালি যেসব জায়গাগুলো খুব গরম পড়ে, ওখানেও কিন্তু একই রকম ভাবে দোকান বন্ধ করে দিয়ে দুপুরবেলা গিয়ে ওরা একটু রেস্ট নিয়ে নেয়, সেটাকে ওরা বলে সিয়েস্তা। হ্যাঁ, এদিক থেকে ওই জন্য আমাদের ইটালিয়ান বা স্প্যানিশদের সাথে খুব মেলে। হ্যাঁ, খাবার গল্প তো হলো। আচ্ছা, তুই প্রথম দিকে এসে থাকতিস কোথায়, আর অ্যাকোমোডেশন খোঁজাটা কি মুশকিল? আমি এসে থাকতাম ইউনিভার্সিটির একটা ডর্মে, এখন আমি একখানা প্রাইভেট ফ্ল্যাটে শিফট করে গেছি। কিন্তু এই জিনিসটা আবার একটু আলাদা আমাদের ওখানকার থেকে। হয়তো যাদবপুরে যারা পড়ছে তারা হয়তো বাইরে নিজেদের হোস্টেল নিয়ে ভাড়া থাকে, কিন্তু আমি যেহেতু এই এনআইটি রৌরকেলার থেকে আমার মাস্টার্স করেছিলাম, তো আইআইটি, এনআইটি এবং অনেক আইজার এইসব ক্যাম্পাসগুলোতে কিন্তু রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, তাই ক্যাম্পাসের বাইরে যদি থাকতে হয় সেটা কিন্তু স্পেশাল পারমিশন নিতে হবে থাকার জন্য। এখানে ঠিক উল্টো, এখানে তুমি তোমার অ্যাকোমোডেশন তুমি ঠিক করবে, তুমি চাইলে থাকতে পারো ইউনিভার্সিটির ডর্মে। সেখানে সাধারণত এরাসমাসে যারা 6 মাসের জন্য আসছে বা ব্যাচেলার্স মাস্টার স্টুডেন্টরা বেশি থাকে, আর পিএইচডি স্টুডেন্টরা সাধারণত এখানে প্রাইভেট ফ্ল্যাট নিয়ে অ্যাকোমোডেশন খুঁজে থেকে যায়, কিন্তু অ্যাকোমোডেশন খুঁজতে একটু সময় লাগে। এটা আমাদের ওখানকার অ্যাকোমোডেশন খোঁজার মতো এতটাও ইজি নয়, কারণ আমাদের এই অ্যাকোমোডেশন কন্ট্রাক্টটাও সাবমিট করতে হয় ভিসা অ্যাপ্লিকেশনের বা রেসিডেন্স পারমিটের এক্সটেনশনের জন্য, তাই প্রপার কন্ট্রাক্ট কিন্তু এখানে আমাদের প্রয়োজন। তাছাড়া কিন্তু অ্যাকোমোডেশন এখানে নেওয়া আমাদের জন্য সম্ভব নয়। ঠিক ঠিক। তাহলে তোর একাডেমিক জার্নি নিয়ে আমরা অনেক গল্প শুনলাম। কিভাবে এনআইটি রাউরকেলা থেকে তোর জার্নি শুরু হলো, ভিসা অ্যাপ্লাই করলি, সব স্টেপস পেরিয়ে চেকে পৌঁছে এখন প্রায় পিএইচডি শেষের মুখে। তাহলে এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তুই চেক রিপাবলিকে পিএইচডি করাটাকে রেকমেন্ড করবি কারোর জন্য? আমার মতে বলে দেশ ঠিক করে পিএইচডি করতে আসা উচিত নয়, টপিকটা ঠিক করে আসা উচিত। তো যেটা দেখা উচিত সেটা হচ্ছিল যে কোন রিসার্চ গ্রুপ বা তার কাজ, প্রধানত যে কোন কাজটা আমি করতে চাই এই সম্বন্ধে একটা ধারণা, যে এই জিনিসটা আমি জানতে চাই, সেই অনুযায়ী তার মাস্টার্স করতে করতে কিছু রিসার্চ গ্রুপের নাম সে জানবে, তাদেরকে সার্চ করে দেখা উচিত, তাদের পাবলিকেশন কীরকম আসছে সেটা দেখা উচিত। তো এই জিনিসগুলো দেখার পর সেখানে গ্রুপটা যদি পছন্দ হয় এবং সব কিছু ঠিকঠাক হয়, তাহলে সেইখানে অ্যাপ্লাই করলো, ইন্টারভিউ দিল, সেখানে গিয়ে কাজ করলো। কারণ আমরা তো প্রধানত পিএইচডি করতে এসেছি একটা কেরিয়ার বিল্ড করার জন্য, একটা রিসার্চ করার জন্য, সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের থেকে। তাই টপিক সিলেক্ট হয়ে গেলে এবার যে দেশ কপালে আছে। এবার প্রজেক্ট সাধারণত চেক রিপাবলিকের কথার থেকে আমেরিকা, ইউকে এদের কথা বেশি আসে, তার কারণ ওখানে প্রজেক্টও প্রচুর বেশি বেরোয়। কিন্তু এখানেও যখন একটা দুটো বেরোয়, দেশ ছোট, প্রজেক্টের সংখ্যাও ছোট, ইউনিভার্সিটির সংখ্যাও কম, তাই অ্যাপ্লিকেশনের সংখ্যাও কম। তো সেই অনুযায়ী এখানে চান্স কম পাওয়া যায়, কিন্তু যখন টপিক মিলে যায় তখন যার আসার সে ঠিক চলে আসবে। তো দেশ দিয়ে ভাবা উচিত নয়। ঠিক বলে, খুব ভালো কয়েকটা পয়েন্ট তুলে ধরলো শুভা। কেননা এই প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হয়েছিল যে আমি কেন এই দেশে এলাম। তো লোকে দেশটাকেই প্রথমে দেখে, সেটা মুশকিল হয়ে যায়, বাকি পিছনের গল্পটা না বুঝে জাজ করে, সেটা করা উচিত নয়। এক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি যেটা করা উচিত হচ্ছে অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকে অনেক সময় ইউনিভার্সিটির, বা সেই ল্যাবের পুরনো মেম্বারদের সাথে কথা বলার একটা সুযোগ থাকে, তাহলে তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে এবং তখন সেটা হেল্প করে সেই ক্যান্ডিডেটকে বুঝতে যে এখানে এনভায়রনমেন্ট কেমন, ওয়ার্ক কালচার কেমন, সেটা জানতে। আর আমাদের দেশও কিন্তু এখন ভালো প্রোগ্রেস করে এগিয়ে গেছে। তো আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে যে আইআইটি, আইআইএসসি এবং আরও অনেক ইউনিভার্সিটি, অনেক রিসার্চ ল্যাব, যেমন কলকাতায় আইএসসিএস এর নাম হয়তো অনেকেই শুনেছেন, তো সেই জায়গাগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো রিসার্চ হচ্ছে। তাই রিসার্চ মানে এখন শুধুমাত্র যে আমি বিদেশ দেখছি সেটা নয়, টপিকটা দেখে দেশেও অনেক ভালো জায়গায় অনেক ভালো কাজ হচ্ছে, তারপর না হয় নিশ্চয়ই আমার মতে বলে একবার তো বাইরে আসাই উচিত। যখন পিএইচডি করে নিলাম, পোস্টডক করতে 1 বছরের জন্য চলে আসতে পারে, তাতে কি হয় একখানা ওপেন মাইন্ডেডনেস আসে, আর তাতে একখানা ব্রড রিসার্চ অ্যাঙ্গেলও দেখতে পাওয়া যায়। তাই রেস্ট্রিক্টেড থাকা উচিত নয়। আমি এটাকে বলি ফরেন ফ্লেভার অফ রিসার্চ, সেটাকেও একটু টেস্ট করে দেখা উচিত, তাতে আরও বেটার প্রোগ্রেস করতে পারবো আমরা। আপনাদের নিশ্চয়ই আজকের গল্পটা খুব ভালো লাগলো। শুভার পিএইচডি জার্নি এবং তার অ্যাসোসিয়েটেড স্টেপসগুলো খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরলো শুভা। যদি আপনারা আরও কোনো টপিক জানতে চান তাহলে স্পেসিফিক কোয়েশ্চেনগুলো কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব
সেই আনসারগুলো আপনাদের দিতে। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে এবং আরো এরকম ভিডিও আপনারা দেখতে চান, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কিসের অপেক্ষা করছেন? একটা টাচ করুন না, এক্ষুনি হয়ে যাবে। তাহলে খুব জলদি দেখা হচ্ছে পরের গল্পতে। তাহলে মুন্না এমবিবিএস এর মতো বলে দেবো, আরেকবার জিজ্ঞাসা করলে নেই। ওনার টবি ইজ ফ্রি। সবাইকে জানাতে চাস তো টপিক নিয়ে একটু? না।